দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চোখের এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিক যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। কালো আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আপু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। 2024-এর 5 আগস্ট ক্ষমতা ধরে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী। ওই দিন রাজধানীর চাংখারপুলে 16 বছরের শাহরিয়ার খান আনাস আর সাভারে পুলিশের গুলিতে মারা যায় সাফওয়ান আক্তার। বছর পার হলেও আদরের সন্তান চলে যাওয়ায় শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার দুটি। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান। আনাসের মৃতদেহ এলাকায় নেওয়ার পর সেটি পতাকা দিয়ে ঢেকে দিয়েছিল এলাকাবাসী। ভালোবাসা প্রকাশে তার বাসস্থান গ্যান্ডারিয়ার দীরনাথ সেন সড়কের নামকরণ করেছেন আনাসের নামে। আমি এখনো ওর গায়ের গন্ধ পাই। আমাকে এসে জড়ায় ধরে শুয়ে থাকতো যখন, তখন আমি যে গন্ধ পাইতাম এই শার্ট থেকে, আমি সেই গন্ধই পাই। আমি এই শার্ট ধুইতে দিই না, ধুবো না আমি। আনাসের চিঠির মতো সাফওয়ানের শার্ট ধরে ছেলেকে খুঁজে ফিরেন মা খাদিজা বিন জুবায়েদ। 2024-এর 5 আগস্ট হাসি মুখে 15 বছরের সাফওয়ান বিজয় মিছিলের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিলেও ফেরেন লাশ হয়ে। সাভারের এনাম মেডিকেলের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাফওয়ান আক্তার। যাওয়ার জন্য এক একদিন জিদ ধরতো, গেল যে বাবা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে বাবা যাই, এখানেই থাকো, অন্য কোথাও যাও না, এখানেই থেকে তোমরা আনন্দ উল্লাস করো। আমি এই কথাটাই তার সাথে বলি, আমার ছেলেও বললো ঠিক আছে বাবা এখানেই থাকবো। হ্যাঁ, এটা চোখে বাসে, ওই ছবিটা তো আমার আছে চোখে, চোখে তো বাসে। আমার বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই, সেও কল্পনা করে নেয়, আমিও তো কল্পনা করিনি। এটা আসছে কোথা থেকে? সরদ্দি? এটা বলতে পারি না, নাঞ্জুমান মফিজুল ইসলাম নিয়ে আসছে।
চলে গেছে তারা। গেটে আছে না, গেটের দিকে তার কথা তো হতে গেল মাত্র গাড়ি তো। এটা তো বেওয়ারিশ লাইনেরই, বেওয়ারিশ লাইন। কোথায় হেরে গেছে রে? সুন্দর করে পরিষ্কার করে দাও। একটার ভিতরে একটা। এই যে দর্শক, এটি রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানের একটি বিশেষ সারি। এখানে গণকবর দেওয়া হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত অনেককে। তবে জানা নেই এখানে মোট কতজনকে কবর দেওয়া হয়েছে এবং কি তাদের পরিচয়, তারা কারা। তাদেরকে বলা হয় অজ্ঞাত, বেওয়ারিশ, অথচ তাদের রয়েছে বাবা, মা, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন। 23শে জুলাই আমার ভাইকে শাহবাগ থানার মানে ঢাকা মেডিকেল থেকে নিয়ে শাহবাগ থানায় নিয়ে গেছে। আর শাহবাগ থানা থেকে মানে ওনারা আর কি নিয়ে আসছে 23শে জুলাই। আর 24শে জুলাই এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করছে। সোহেল রানা ছিল মায়ের খুব আদরের সন্তান। মাকে মাঝে মাঝে গান শোনাতেন। এখানে 114টা কবর, এখানে একটা কবরের ভিতরে কয়জনকে দাফন করা হয়েছে আমরা আজও জানি না। ও মারা যাওয়ার 10 মিনিট আগে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপর থেকে একটা চিরকুট নিচে ফেলে। নিচে ওই চিরকুটে লেখা ছিল, ভাই উপরে অনেক লাশ আছে, ছাত্রদেরকে অঝরে গুলি করে মারতেছে। আর এটাই হচ্ছে ওর শেষ বাক্য ছিল। ওকে প্ল্যান করে মারা হয়েছে। ও যখন ফ্লাইওভারের উপর থেকে চিঠিটা ফেলছে যে ভাই উপরে লাশ আছে, স্টুডেন্টদের অঝরে গুলি করে মারতেছে, এবং ওর ফোনে ভিডিও ধারণ করছে। ওর ফোনটা নিয়েও নিছিল। যখন ওর ফোনটা ওনারা রাখতে পারে নাই, সে একটা ক্ষোভ, তার মধ্যে চিঠি নিচে ফেলছে, এটার একটা ক্ষোভ, এই ক্ষোভে ওরে মারছে। আমার মেয়ে আমারে বলছে যে আমু তুমি বাবাকে নিয়ে এসো, কিন্তু সেদিন আর আমি ওরে নিয়ে আসতে পারিনি। নিয়ে আসছি ওর লাশ। ওর অনেক কষ্ট হয়েছে। ওরে শুধু গুলি মারে নাই, ওরে বুট জুতা দিয়ে ওরে পাঠাইছে। মোবাইলের স্ক্রিনে নিজের যে ছবি দেখছেন খোকন, তার সেই চেহারা এখন আর নেই। 23 বছরের সেই তারুণ্য। নিজেকে আয়নায় দেখলে এখন আঁতকে ওঠেন নিজেই। গত 5 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে উড়ে যায় খোকনের চেহারার একটি অংশ। উড়ে গেছে তার নাক, মুখ, তালু। মা হয়েও রীনা রানী দাস কষ্টে ছেলের মুখের দিকে তাকাতে পারছেন না। অনেক সুন্দর, আমার পোলাটার অনেক চেহারা সুন্দর ছিল। গুলি খাওয়ার পরে আমার পোলাটার আমি নিজেই মা হয়ে চিন্তাতে চিনবার পাইতেছি না। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার। এই ভিডিও দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। গুলিবিদ্ধ নিরস্ত্র যুবককে জেনে বুঝে হত্যা করছেন একজন আইন রক্ষাকারী। ভিডিও ধারণ করার কাজটাও ছিল ভয়ের। গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা রাহাত। সেখানে আবার 3টি গুলি করেন জাকির, যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত। প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম। জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ, কিন্তু কিছুতেই মন গলে না পিশাচের। তোরা কি মানুষ? কি করে এমন যন্ত্রণা সইতে পারেন গর্ভধারিণী মা? পুলিশ বাবার আক্ষেপ তো সবাই জানেন। স্যার, কয়টা গুলি লাগে একজনকে মারতে? 2024-এর এমন নিষ্ঠুরতার জবাব বহু বহু বছর খুঁজতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে। কেননা শুধু 24 জুলাই আগস্টের এই অবর্ণনীয় অত্যাচারই নয়, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বিরোধী রাজনৈতিক দল, ছাত্র,
শ্রমিকসহ সমাজের সর্বস্তরের জনগণের বিরুদ্ধে প্রায় 16 বছর যাবৎ নিরন্তর অত্যাচার, জেল জুলুম, হামলা মামলা, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল। উত্তপ্ত রাজনীতি, সদ্য ক্ষমতা ছাড়া বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। মূলত জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে ওঠে অনির্বাচিত সরকার। গণতন্ত্র রক্ষায় সে সময় রাজপথে সরব অবস্থা নেয় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তি। নির্যাতনের পাশাপাশি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে বন্দী করা হয় বিএনপির শীর্ষ নেতাদের। বাদ যায়নি মাঠ পর্যায়ের সক্রিয়রাও। 7 সাল জানুয়ারি মাস, সেনাবাহিনীর হস্তক্ষেপে 111-এর সরকার। দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখনই অনেকে অনুমান করেছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মাত্র মাস 6 আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় রিমান্ডের সময় তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন না। হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। তার দল বিএনপি বলছে তারেক রহমানের জীবননাশের শঙ্কা দেখা দেয়। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো। 5 আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে 111 সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয় 1/11 সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতির 5টি মামলা করা হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 16 বছরে যুক্ত হয় আরো 32টি মামলা। সব মিলিয়ে 37টি মামলার আসামি হন আপসহীন এই নেত্রী। এই দীর্ঘ সময়ে একটি মামলাতেও তিনি পলাতক ছিলেন না। প্রতিটি ধার্য দিনে আইনজীবীর মাধ্যমে সাহসের সাথে আইনি লড়াই চালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে প্রায় 16,500 খুন হয়েছে বাংলাদেশে। হিসেব করলে দেখা যায় প্রতি মাসে 3,500-এর বেশি এবং প্রতিদিন গড়ে অন্তত 9 জন মানুষকে খুন করা হয়েছে। মোট কথা দেশব্যাপী গুম আর হত্যার এক অনন্য নজির রেখে গেছে ক্ষমতাচ্যুত এই সরকার। গগনচুম্বী দুর্নীতি, অর্থপাচার, দেশের বৈদেশিক রিজার্ভের অবনমন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি সত্ত্বেও কোনো এক অজানা কারণে মানুষ ছিল শান্ত। যেন আওয়ামী লীগ সরকারের ভুয়া নির্বাচন আর চিরকাল ক্ষমতা ধরে রাখাটাই স্বাভাবিক। যেন জনতা শেখ হাসিনার শাসনকে তাদের উপরে নেমে আসা আসমানি গজব হিসেবে নীরবে মেনে নিয়েছে। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা যেভাবে লিখেছে জনগণও সেভাবেই গিলেছে।
কিন্তু না, কিভাবে যেন কলম খসে পড়ল শেখ হাসিনার হাত থেকে। চিত্রনাট্য লিখতে শুরু করলো অন্য কেউ। চতুর্থবারের মতন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে। বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী শেখ হাসিনা কেন যেন তবু শান্তি পাচ্ছিল না। দেশে তো বৈদেশিক প্রভুর সমর্থন এবং কতগুলো লাঠিয়ালের জোরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু দেশের গণ্ডির বাইরে কেউ যেন তাকে গোনাই ধরছে না। আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কিন্তু তা যেহেতু করতে পারবেন না, তাই আদালত নামের নাট্য মঞ্চস্থ করার মাধ্যমে ইউনূসকে শ্রম আইনে দোষী সাব্যস্ত করে 6 মাসের কারাদণ্ড দিয়ে মনের ঝাঁঝ মেটালেন। চতুর্থবারের মতন সরকার গঠনের পর বহির্বিশ্বে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এরপর থেকেই সরকারি ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতির রাঘব বোয়ালগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। 31 মার্চ 2024 সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ফিরিস্তি দিয়ে ইত্তেফাক রিপোর্ট করে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। 2 এপ্রিল কালের কণ্ঠ রিপোর্ট করে বনের জমিতে বেনজিরের রিসর্ট। উল্লেখ্য, ইতিপূর্বে 2021 সালে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে বেনজির সহ 8 র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। 21 মে সাবেক সেনাপ্রধান শেখ হাসিনার একনিষ্ঠ লাঠিয়াল জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইতিপূর্বেই এই সেনাপ্রধানকে নিয়ে আল জাজিরার রিপোর্ট করেছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেই রিপোর্টে তারা দেখিয়েছিল সেনাবাহিনীর প্রধানের মতো রাষ্ট্রপদে আসীন থেকে জেনারেল আজিজ ও তার সন্ত্রাসী ভাইয়েরা কিভাবে শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়েছিল। বিনিময়ে শেখ হাসিনা দিয়েছিল অবাধ দুর্নীতির সুযোগ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শেখ হাসিনার লাঠিয়ালদের কুকীর্তি বহির্বিশ্বে শেখ হাসিনাকে কোণঠাসা করে ফেলে। শেখ হাসিনার দুঃশাসনের কুৎসিত মুখ বিশ্ববাসীর সম্মুখে উন্মোচিত হয়ে যায়। অবাধ দুর্নীতি জনতার জন্য যে আর্থিক দুর্ভোগ ডেকে এনেছে একে একে সাধারণের নিকট তা পরিষ্কার হতে থাকে। এরপর আসে ঈদুল আজহা, আওয়ামী লীগ জামানার শেষ কুরবানি ঈদ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই পর্যায়ে দেশ কাঁপায় এক সুদর্শন ছাগল। ইফাত নামের এক তরুণের 12 লক্ষ টাকায় কেনা ছাগল। এই টাকার উৎস খুঁজতে গিয়ে গুপ্তধনের মতো বেরিয়ে আসে কর কর্মকর্তা মতিউরের অজস্র সম্পদের হিসাব। এর মধ্য দিয়ে দেশের প্রতিটা সেক্টরে যে পচন ছড়িয়ে গেছে তারই দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে। সিন্ডিকেটের কারণে কি করে 2 লক্ষ টাকার ছাগল 12 লক্ষ টাকা হয়ে যায় তারই জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে অবতীর্ণ হয় সাদিক অ্যাগ্রো। এর ঠিক একই সময়ে বেরিয়ে আসে রাষ্ট্রের মদদে বিসিএস এর মতন মর্যাদার পরীক্ষার প্রশ্নপত্র বেচা কেনার গুরুতর দুর্নীতির খবর। নীরবে নিভৃতে রণক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে গেছে। 5 জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের 4 অক্টোবর কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা বিলোপ করে সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ বলে ঘোষণা করে। সূচনা হলো কোটা সংস্কার আন্দোলনের। কোনো কোটাই থাকবে না। আমি বাতিল চাই না, আমি সংস্কার চাই। কারণ আজ যদি শেখ হাসিনা বলে যে কোটা বাতিল করবে, তাহলে এটা হাইকোর্টে রিট করা হয়। কিন্তু ক্ষোভের বশবর্তী হয়ে সেই অবিবেচক প্রজ্ঞাপনকে হাইকোর্ট 2024 জুন মাসে বাতিল ঘোষণা করে। 5 জুন আদালতের রায়ের পর ছাত্ররা আন্দোলনে নামে। কোটা বিরোধী আন্দোলনকে এবার ছাত্ররা নাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা রাস্তায় নতুন অবরোধের কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকেট। বাংলা ব্লকেট ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিভাগে, ঢাকা থেকে চিটাগং, রাজশাহী থেকে সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। 6 জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে রয়েছেন তারা। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। এরপর শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে সরকারের নানা মহল থেকে তৎপরতা শুরু হয়।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা তখন এই আন্দোলনের পক্ষে কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করেন। কোটা নিয়ে সরকারের টালবাহানা চলতেই থাকে। 14 জুলাই শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন, যা কোটা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং রাতারাতি কোটা আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায়। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর উপহাসের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রকম্পিত হতে থাকে একটি স্লোগানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপগুলোই যেই ভিডিও মুহুর্মুহ পোস্ট হতে থাকে। এবার হল ছেড়ে স্লোগান দিতে দিতে বেরিয়ে পড়ে ছাত্ররা। মধ্যরাতে হাজার হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ থেকে এই ভিডিও ছড়িয়ে যায় পাবলিকিয়ান গ্রুপগুলোয়। আন্দোলন দানা বাঁধে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতেও। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে ছাত্রলীগ। ছাড় দেয়া হয় না নারী শিক্ষার্থীদেরও। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সেই সব ছবি নিন্দার ঝড় তোলে সারা দেশে। আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের নানান মানবাধিকার সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। এই আন্দোলনের কারণে সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা গুলি খাইছে একটা। The video of his killing went viral. He became the face of the uprising. Police tried to blame his death on protesters. পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। Secret phone recordings show how a powerful minister intervened. বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাইদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে ছিল? বলতে দেন আগে। আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকে। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। অনেক ভাই, আপনি অনেক রাগ হয়েছেন, আদর করে দেন। না সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। সময়টা 16 জুলাই 2024। ওই দিন বেলা 3টায় নগরীর মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন টকবগে তরুণ
চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। নিমিষেই সড়কে লুটিয়ে পড়ে তার বুলেটবিদ্ধ রক্তাক্ত দেহ। স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে পুনরায় আর পারেননি উঠে দাঁড়াতে। যাত্রা করেন অন্তিম অসীমের পথে। তিনিই জুলাই বিপ্লবের বীর চট্টলার প্রথম শহীদ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। 16 জুলাই 2024 বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে। আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায়, তাদের পাশে থাকুন, হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সারা দেশের সকল ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করতে উত্তরবঙ্গের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার ছাত্রছাত্রীরা ও রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রীরা কোটা আন্দোলনে তৎকালীন স্বৈরাচারী প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। 16 তারিখ রাত থেকে 17 তারিখ সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। একে একে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তা অনুসরণ করতে থাকে। আন্দোলন দমাতে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের তাবেদার প্রশাসন বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ ঘোষণা করে। সাথে সাথে বন্ধ করে দেয়া হয় মোবাইল নেটওয়ার্ক। সাময়িক হয়তো কিছুটা ক্ষতি হতে পারে বা সাময়িক কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু আপনারা সকলেই ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন। 18 জুলাই শহীদ হয় মুগ্ধ। রক্ত দিয়ে আন্দোলন জাগিয়ে রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ঢাকার মধ্যবিত্ত শ্রেণীকেও আন্দোলনে টেনে আনে। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা, বলে দেবো ধাওয়া দেবে, গলিতে বলতে থাকবে। এখন শুরুতে ওই অল্প জমা থাকবে, করতে হবে। In another call, recorded by her own intelligence agency, she spells out how helicopters are used against the protests. আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। দেশে যখন দম বন্ধ অবস্থা, সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার, ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। আন্দোলনের শরিক হন সাংবাদিক, সাবেক সেনা সদস্য থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুলিশের সাজোয়া যান থেকে এভাবে টেনে হিচড়ে ফেলার ভিডিওটি সামাজিক মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে। এমন নির্মমতার শিকার যুবকের নাম শাহিক আশাবুল ইয়ামিন। কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। নরসিংদীর এই জেলা কারাগারে শুক্রবার দুপুরের পরে যখন হামলাকারীরা হামলা করে, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের গুলি চালিয়েছে তার একটি নমুনা হচ্ছে রামপুরা থানার পাশের এই সেলুনটিতে। এবং এই ঘটনা ঘটেছিল 19 তারিখ শুক্রবার দুপুরের পরে। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আন্দোলনের তোপে 21 জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু ততদিনে 6 শতাধিক মানুষকে হত্যা করে খুনি হাসিনার প্রশাসন, যার ফলে আন্দোলন আর
কোটা সংস্কারে থেমে থাকেনি। ছাত্রদের উপর শেখ হাসিনার নৃশংসতা সেই আগুনকে দাবানলে রূপান্তরিত করে। জনমনে তখন শেখ হাসিনা হটাও চেতনা শক্তভাবে স্থান করে নিয়েছে। আন্দোলন দমাতে সরকারের নেওয়া সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি, ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে। রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন। কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে। সেই সঙ্গে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহলও দেখা গেছে। ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। আমাকে গত 19 তারিখ শুক্রবার রাত 11টা বাজে নিয়ে যাওয়া হয়। 24 তারিখ বুধবার সকাল 11টা থেকে আমার ছেড়ে যাওয়া হয়। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। Today, I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests. সমালোচনা করে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে ব্রিটিশ এমপিরা। Going on in Bangladesh, a 3-figure number of student protesters killed. We don't know how many because they've turned the internet off. সারা দেশে 5 শতাধিক মামলায় পুলিশ ব্লক রেড করে হাজার হাজার ছাত্র জনতাকে গ্রেপ্তার করে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সেটার বেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ। মৃত্যুর বিচার আমরা চাই, এটা হচ্ছে আজকে আমাদের দাবি, জাস্টিস। ইচ্ছা মতো পায়ে পিটাইছে, ইচ্ছা মতো গায়ে হাত দিয়ে হাত দেয়, সামনে সিসি দিবে। আমি অসুস্থ বোধ করছি, কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে। আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছিলাম না। এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে, এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব? আমরা প্রথম দিন থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখনই আপনার আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তার একাত্মতা ঘোষণা করেছি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। এই পর্যায়ে জুলাই আগস্টের আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষ। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের ঐক্য এই আন্দোলনকে সফলতার অন্যতম শিখরে নিয়ে যায়। আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক, কিন্তু আমি মিলাতে পারছি না, মা কিছু করতে পারছি না। মা এখন কিছু গেঞ্জি সেলাই না, যতটুকু পাচ্ছি আর কি পানি দিচ্ছি। মা সেলুট জানাচ্ছে, যেমনটি দেখছেন টিএসসির সামনে। ছাত্র জনতার রক্ত দেখে সেদিন খেটে খাওয়া রিক্সা চালকরা থেমে থাকেননি।
রিক্সা শ্রমিকদের ভূমিকা আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। এক একটি রিক্সা চালক যেন এক একটি অ্যাম্বুলেন্সের ড্রাইভারের দায়িত্বে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য আছে কি জন্য আমরা মেডিকেলে নিয়ে যাবো, যদি কোনো ভাইরাস যদি আহত হয় আমরা মেডিকেলে নিয়ে যাবো। আন্দোলনকে প্রাণবন্ত এবং উদ্দীপ্ত করতে ছাত্র জনতা সৃষ্টিশীল সব স্লোগান ব্যবহার করে। সাধারণ গৃহহীন, পথশিশু, ফুটপাতের দোকানদাররাও যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের নারীদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে জুলাই আগস্টের আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানের নারীরা তাদের ভাইদের রক্ষার্থে অনেক ক্ষেত্রেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। গণ আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে গণসংগীতের অপরিহার্য ভূমিকা আমরা ইতিহাসে দেখতে পাই। 2024-এর জুলাই অভ্যুত্থানে জেন জিদের র্যাপ সঙ্গীত যেন দ্রোহের আগুনের মতো আকাশে বাতাসে স্ফুলিঙ্গ তৈরি করেছিল। কি আর ছাড়তি তুই, একটা মারবি 10টা পাড়া, মার কয়টা রে মারবি তুই। শহীদ হইল আবু সাইদ, এরপর গেল আসিফও, রাফি গেল, তার উপরে গেল ওয়াসিম আদনান। पिछले 2 हफ्तों में बांग्लादेश की पुलिस फोर्स ने स्टूडेंट प्रोटेस्टर्स को बीच सड़क पर गोली चलाकर मार डाला, छात्रों को अपनी गाड़ियों से कुचल डाला। राइट पुलिस ही नहीं, बांग्लादेश स्पेशल फोर्सेस और आर्मी तक को डिप्लॉय किया गया, जिसे स्टूडेंट प्रोटेस्टर्स का गला घोट दिया जाए। ये कोई एंटी टेरर ऑपरेशन आप नहीं देख रहे हो। ढाका के एक यूनिवर्सिटी के छत पर हेलीकॉप्टर से स्पेशल फोर्सेस एंटर कर रहे हैं। शेख हसीना सरकार ने मानो अपने देश के युवा के खिलाफ जंग का ऐलान कर दिया हो। ऐसी बर्बरता के किस्से कितने होंगे हमें अभी तक पता भी नहीं, उसका कोई हिसाब नहीं। इसको बांग्लादेश के इतिहास में वन ऑफ द वर्स्ट एपिसोड्स ऑफ स्लॉटर बोला जा रहा है, जहां 160 से ज्यादा जाने तो ऑफिशियली गई हैं, हजारों घायल हो चुके हैं, और यह आंकड़ा बिल्कुल इनकम्प्लीट है क्योंकि इंफॉर्मेशन हमारे पास है नहीं। देश भर के स्कूल्स और कॉलेजेस को शट डाउन कर दिया गया है और बांग्लादेश की सरकार ने मोबाइल इंटरनेट सर्विसेज को भी सस्पेंड कर दी। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? इस तरीके का लो लेवल आर्ग्यूमेंट एक प्रधानमंत्री को सूट नहीं करता। बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना को अब प्रोटेस्टर्स डिक्टेटर करके भी पुकार रहे हैं। আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য একটা বাসায় আসছি, বাসার ওয়াইফাই নিছি। আন্টিরা আমাদেরকে লাঠি দিচ্ছে, আন্টিরা আমাদেরকে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে। অবস্থা ভয়াবহ। মধ্যবারটার দিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো রক্তাক্ত হচ্ছে, একের পর এক রক্তাক্ত হচ্ছে, কিন্তু কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না। বাইরে ওয়াইফাই নাই, একজন আহত নিয়ে বাসায় ঢুকছি, ওয়াইফাই নিয়ে আপনাদেরকে জানালাম। প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। ওদেরকে নামাই দেন, অপরাধ করা দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে এরকম ইনজাস্টিস করিয়েন না। না না না, আপনাদের একটা লিমিট মানতে হবে। করা হয়নি স্যার, আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না না, ওদেরকে নিয়ে যান, নামাই দেন। জুলাই আগস্টের আন্দোলনে শরিক হয়েছিলেন বাংলাদেশের সকল ধর্মের মানুষ। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অংশগ্রহণ এবং আত্মত্যাগ আমাদের জুলাই আগস্টের আন্দোলনকে মহিমান্বিত এবং সফল করেছে। আর এই সকল মিলিত স্রোতধারা এক হয়ে যে উত্তাল সমুদ্রে গিয়ে মেশে, তার নাম ৩৬ জুলাই। খুনির কাছে গিয়ে খুনের বিচার চাওয়াটা হাস্যকর। শেখ হাসিনা হুকুমের আসামি এবং এই হত্যাযজ্ঞের হুকুমদাতা। আমরা যদি সত্যিই বিচার করতে চাই, ইফ উই আর ট্রু টু আওয়ারসেলভস, আমাদের শেখ হাসিনাকে বিচার করতে হবে। এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছে, এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার একটাই কথা
আচ্ছা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের সাথে থাকেন। আমরা লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আজকে আমরা জিতবো। সেনাবাহিনী ওই পাশে পশ্চিম পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থানটা ঠিক 30 মিটারের মধ্যে চলে এসেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে আন্দোলনকারী শিক্ষার্থী এবং সেনাবাহিনী। তারা একেবারে কাছাকাছি সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাচ্ছেন। ঠিক আসলে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে ঠিক আজ করা যাচ্ছে না। সেনাবাহিনী ফাঁকা আওয়াজ ছুটছে ও পাশ দিয়ে। রাজুক মডেল কলেজের গলি দিয়ে যারা ছিল তারাও কিন্তু বেরিয়ে এসেছে এবং দুই পাশে যারা ছিলেন তারাও বেরিয়ে এসেছেন এবং সেনাবাহিনী এবং আন্দোলনকারী যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে একেবারে মুখোমুখি। সেনাবাহিনী ধীরে ধীরে পিছনের দিকে হচ্ছে। সেনাবাহিনী গাড়ি ঘোড়া ওদিকে দিতে বলেন, ওরা কিছু পাবেন না খুঁজা। আন্দোলনকারীরা উত্তরা থেকে এই শাহবাগমুখী যে তাদের যাত্রা শুরু করে। সেনাপ্রধানের পক্ষ থেকে শেখ হাসিনাকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, এখন বল প্রয়োগে ব্যাপক প্রাণহানি ঘটবে, যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। তাই তাকে পদত্যাগের অনুরোধ করা হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর সেনাপ্রধানের আহ্বানে শেখ রেহানা চেষ্টা করেন বড় বোনকে বোঝাতে, তবুও মন গলেনি। শেষ ভরসা ছিল প্রবাসে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়। এক শীর্ষ কর্মকর্তা ফোনে তাকে সব জানালে জয়ের পরামর্শে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। সময় তখন চরম সংকুচিত। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে শাহবাগ ও উত্তরা থেকে বিপুল জনতার বিশাল মিছিল গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। হিসাব বলছে সর্বোচ্চ ৪৫ মিনিটেই তারা পৌঁছে যাবে গণভবনের ফটকে। এমন সংকটপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হবে, তবে কোনো ভাষণ দেওয়ার জন্য নয়, বরং দেশ ছাড়ার প্রস্তুতির জন্য। এরপর মাত্র ৪৫ মিনিটের মধ্যে দ্রুত নিজের গুরুত্বপূর্ণ সামগ্রী লাগেজে বেঁধে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে পৌঁছান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর বেলা ২:৩০টার দিকে ছোট বোনকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরের দিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সেই সময় একদিকে উল্লাস চলতে থাকলেও উত্তরা, যাত্রাবাড়ি সহ অনেক এলাকায় সহিংসতাও চলছিল। ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটলেও পেছনে রেখে গেছে এক গভীর ক্ষত।
রাষ্ট্রীয় দমনপীড়ন, যৌন সহিংসতা আর নিরাপত্তা বাহিনীর হাতে লাশ হওয়া, এমন নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে প্রকাশ্যে, যার দুঃস্মৃতি অনেককেই আজীবন বয়ে বেড়াতে হবে। বুলেট ছিল, পতাকা ছিল মাথায়। বাংলাদেশে যেন এরকম কখনোই না হয়, কারণ একটা মানুষ ক্ষমতার জন্য যদি এত মানুষ যেন প্রাণ না হারায়, ও ন্যায় বিচারটা পাক, এটাই আমি চাই। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা। মাটির জন্যে লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা। আমরা জুলাই সত্য করেছি বন্ধু, মাটির জন্যে লড়াই করেছে যারা। নিজের জন্যে নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? আমরা জুলাই সাধন করেছি বন্ধু, মাটির জন্যে লাগে না পুরস্কার। আমরা আবার রাজপথে মরে যাব, এ মাটিকে দেব যখন যা দরকার। আমরা জুলাইয়ে বিশ্বাস করি বন্ধু, এটা আমাদের সবার বাংলাদেশ। দুষ্ট শাসক ভার করেছিল ঘাড়ে, তার হাত থেকে মুক্ত করেছি দেশ। আমরা জুলাই মিছিলে হেঁটেছি বন্ধু, জুলাই মিছিলে লক্ষ লক্ষ মুখ। আমরা সবাই তারই শুধু একজন, মাটির জন্যে মাটিতে পেতেছি বুক। জুলাইকে যারা স্বীকার করনি বন্ধু, মনে রেখো তারা আমাদের কেউ নয়। জুলাই আমার এই মাটিটার গল্প, জুলাইকে হতে দেব না তো অপচয়। জুলাইকে যারা মানতে পারোনি বন্ধু, জুলাই মিছিলে সামিল লক্ষ প্রাণ। আমরা সবাই সে মিছিলে একজন, হাতে করে নিয়ে গিয়েছে যে যার জান। আমরা জুলাইয়ে আস্থা রেখেছি বন্ধু, কারোরই তো নেই সনদের দরকার। এর চেয়ে বড় হয় না পুরস্কার, স্বৈরাচারীরা ভূপাতে তো ছাড় খায়। এর চেয়ে বেশি পাওয়ার কি আছে আর? মাটির শত্রু ভূপাতে তো ছাড় খায়। আমরা জুলাই বিক্রি করি না বন্ধু, কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে? আমরা সবাই এখানে জুলাই বন্ধু, জুলাই রয়েছে এ মাটির অন্তরে। আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু, আমরা জুলাই আজও নেই
নাফিস রিক্সা পালকে চড়ে, নাফিস যাচ্ছে রিক্সা পালকে চড়ে। জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে, স্লোগান দিয়ে নাই মা মরেছে ঘরে। স্বর্গের ছাদে খেলা করে আগো, ওই যে নাফিস রিক্সা পালকে চড়ে, নাফিস যাচ্ছে রিক্সা পালকে চড়ে। একটাই মরে বাকিটি যায় না সল, লাশের পাহাড় রাখা ছিল উঁচু করে। ক্ষমা করব না বিশ্বাসঘাতকতা, সব জেনে যারা জুলাই বিক্রি করে। একটাই মরে পাখিটি যায় না সল, লাশের পাহাড় রাখা ছিল উঁচু করে। ক্ষমা করব না বিশ্বাসঘাতকতা, সব জেনে যারা জুলাই বিক্রি করে। আমরা জুলাইয়ে ফিরে ফিরে যাই বন্ধু, তাছাড়া লড়াই কখনো হয় না শেষ। শত্রুরে বলি হবে ধুলে এই মাটির নাম এখনো বাংলাদেশ, কেননা আমরা এখনো বাংলাদেশ, কেননা এখনো মরেনি বাংলাদেশ।